তোমাকে বড় ছেলেটার বিয়া কবে দিবা? এই তো দিয়ে দিব ইনশাল্লাহ, পাত্রী খুঁজে পেলে। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, কর্ণ বেটিদের নিয়ে আয়, আমি বের হব, বাসায় অনেক কাজ রেখে এসেছি। নাজমিন বেগম বললেন। আরে আপা, রাতের খাবার খেয়ে যাবে। মেহেরুন্নেসাও বললেন আজ রাত থাকার জন্য, আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না, তার বাসায় অনেক কাজ আছে, আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন। আপা বের হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে আয় দুটো। নুসরাত বলল, আন্টি বাসার বাইরে চলে গিয়েছে, আই মিন ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে ওনাদের গাড়ির কাছে চলে গিয়েছে। নাজমিন বেগম বললেন। না, আমার সাথে গল্প করছে। ইসরাত বলল, না। আরও 1 ঘন্টা পর আমাদের ডাক দিও, কারণ তোমার বোনের গল্প আরও 1 ঘন্টা পর শেষ হবে। নাজমিন বেগম রাগী চোখে তাকালেন। নিচে নিজেদের ব্যাগ নিয়ে নিচে চল ফটাফট, এত কথা বলবে না। আফা বলেছে বেড হয়ে যাবে। নুসরাত আর ইসরাত কাচুমাচু করে ব্যাগ নিয়ে নিচে এলো। নাজু বেগমের সাথে কৌশল বিনিময় করে চুপচাপ ওনার পাশে দাঁড়িয়ে রইল। মেহেরুন্নেসা জিজ্ঞেস করলেন, তুমি এখনো আগের মতো মুরগি পালন করো? নাজু বেগম বললেন, হ্যাঁ, আমার 15টা মুরগি, 2টা মুরগা আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশার উত্তাপ, কি বলবো খালা। মেহেরুন্নেসা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইসরাত নুসরাত বিরক্ত হলো। আন্টি তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে, মশা কয়টা ডিম পেড়েছে আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাটা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড়া করিয়ে রেখেছে, আর এখন মশায় কয়টা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে ওনাদের গল্পে এসে যোগ দিলেন ঝর্ণা, রোহিণী আর লিপি বেগম। নাজু বেগম আরও উৎসাহ পেয়ে ওনার বড় ছেলের কথায় গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করল নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইসরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে ওনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রল করতে শুরু করলো। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলের মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত লেসলেস করে কেন? তুইও তো সেম, সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে? এইটা আবার কোথা থেকে উদয় হলো? এখন আবার জ্ঞান দিতে শুরু করবে? উফ, কখন যে যাবো এখান থেকে। নুসরাত বিড়বিড় করল, তুই তোকে কি বিড়বিড় করছিস? কিছু না। আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন তখন আবার জিজ্ঞেস কেন করছেন? আরশ ভ্রু বাঁকালো, নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করলো থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছুই হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরশ শেলফের কাছে গেল। কফির বয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে কি? আরশ খুঁজতে খুঁজতে উত্তর দিল, যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাতিল খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখতো? আমি কেন দেখব? আপনার দরকার আপনি খুঁজে নিন। এত বেশি কথা বলছিস কেন? খুঁজে দিবি না সোজা বলে দে, এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, তোর যে কি হবে এক আল্লাহ জানে ভালো। নুসরাত ভেঙচি কাটলো আরশকে। আরশ দেখেও না দেখার ভান করল। নুসরাত কিচেনের নিচের সেলফ থেকে কফি তৈরি করার বাসন বের করে দিল। আরশ বলল, ভালো, কফি করে দে। পারবো না, আমি এখন খালার বাসায় যাবো। আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন? আরশ নুসরাতের উপরে থেকে নিচের দিকে তাকালো। আঙ্গুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এতে খারাপ কি আছে? এভাবে কেন বলছেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? ছি ছি। ইটস নট গেঞ্জি, ইটস টি শার্ট। আর এখানে ছি বলার কি আছে? ইটস মাই ফ্যাশন। নুসরাত, ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে চাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আপনি কি আসলে কি আপনি নিজেই পারেন না? আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলেছি।
আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ অন্ধকার। আরশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে তাকে 10টা কথা শুনিয়ে দেবে। আজব মেয়ে মানুষ। ইসরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যার নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত যাচ্ছি আমরা। ইসরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহেরুন্নেসা আবার আসার জন্য বললেন। নাজু বেগমের সেই এক কথায় নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। ওনার এত কাজ উনি সময়ে বের করতে পারছেন না। আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইসরাত জোরে শ্বাস ফেলে ওনাদের ওখানে রেখেই হাঁটা ধরল। নাজু বেগমের কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্র গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল, তখন নুসরাত আর ইসরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করল। কোথায় যাচ্ছ তোমরা এই সন্ধ্যাবেলায়? নুসরাত কিছু বলার পূর্বেই ইসরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আব্বে ইয়ার, ভাইয়াকে জিজ্ঞেস করেছে শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেয়ে, এর সাথে কথা বলবি না। এই ব্যাটার থেকে দূরে থাকবি, শালা প্রচুর খারাপ। নুসরাত চোখ বড় বড় করে বলল, সত্যি? হুম। নাজু বেগম আরও 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য। ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইসরাত দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইসরাত। আর বাসায় এত ঠান্ডা কেন? লিবি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকারে সব কিছু শুনল, তারপর বলল, চাচা রাগ করে ওদের সামনে না যেতে বলায় ওরা ওদের খালার বাড়ি চলে গেল। এদের মাথায় কি গিলু নেই? রাগের মাথায় বলায় চলে যাবে? চলে গিয়েছে যখন, কয়দিন থেকে অসুখ। আর তুই তো জানিস আরশ ছোট থেকেও মোটে সাহস করতে পারে না। আমার ছেলেটা কয়দিন আরামে থাকবে। জাইন আর কিছু বলল না, শুধু ভাবলো ইসরাতকে ভদ্র ভাবলে মেয়েটা ভদ্র না, দুজনই সেম। আম্মু কিছু খেতে দাও। আমি নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত 8টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পেছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউচ বলে চিৎকার করে উঠল। এ কোন শালারে মারলো আমায়? ছিছি, মুখের ভাষা দেখে আমি শিহরিত। কি সব ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস কালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হইস। কালি এসব কি বলে? কানে আজকাল কম শুনছিস মনে হয়। ইসরাতের দিকে তাকিয়ে বলল ছেলেটা। আমি ওর বড় ভাই, ও আমার সাথে কিভাবে তুই তোকারি করেছে দেখ ইসরাত। ইসরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইসরাতের ধমক। এই তোর ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দে তো নুসরাত। দিব না। দে বলছি। দিব না দিব না দিব না, কি করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারল নুসরাতের পিঠে। নুসরাতও দুটো ঘুষি মারল ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাত মারল। ইসরাত এদের বাচ্চাদের মতো মারামারি হা করে বসে দেখতে লাগলো। ইসরাত বলল, এই মারামারি বন্ধ করো দুজনে। নাহিদ, তুই কি দিন দিন ছোট হয়ে যাচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে? নুসরাত বলল। ও আমাকে একটা বেশি মারছে, সমান সমান না হলে আমি থামবো না। নাহিদ বলল। নুসরাত বলল। কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলো নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো কিল নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগেই নুসরাত চিৎকার করে বলল, আন্টি, তোমার ছেলে মারছে আমাকে, দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। নাহিদ বলল। কে নিষ্পাপ বাচ্চা? দেখি দেখি মুখটা দেখি। নুসরাত নিচের মুখে হাত রেখে বলল, এই যে আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন, তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েটাকে মারছিস কেন? নাহিদ বলল, আম্মু, ও আমাকে একটা বেশি মেরেছে আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আর ও বাচ্চা, তুমি হাসালে আমায়। নাজু বেগম বললেন,
তো কি হয়েছে, ছোট বোন একটা মারলে কি তুমি মেরে যাবে? আর ও তো বাচ্চাই, তোমাদের দুজনের তুলনায় ও তো ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরও একটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করলো। নাজু বেগম বললেন। কি? নাহিদ বলল। নুসরাত ভেংচি কাটলো নাহিদকে। নাজু বেগম বললেন, আমি তো তোর মা, এটাকে বলেছে তোকে আমি দত্তক নিয়েছি। নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকালো। দেখলি ইসরাত, দেখলি আম্মা সবসময় আমার সাথে এরকম করে, আমি থাকবো না আর এই ঘরে। নাজু বেগম বললেন, তোকে কে বলেছে থাকতে? যা, বের হয়ে যা এ ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, তুমি ওর সাথে এটা ঠিক করনি, ছেলেটা কষ্ট পেয়েছে। দূর, রাগ পড়লে এমনিতেই চলে আসবে, কিসের কষ্ট পাবে? সব ওর নাটক। বলে নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিব্বা বের করে নুসরাতকে ভেঙিয়ে চলে গেল রুম থেকে। অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভিতরে কিছু চলছে। একজন কর্মচারী বলল, মিস ডায়না কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন, একবার খেয়াল করে দেখবেন, উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলি খাবেন। দ্বিতীয় কর্মচারী বলল, আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে ওনাকে বলে যেতে হয়, নিজে স্যারের বউ ভেবে বসে আছেন ডায়না ম্যাম। আরেকজন বলল, স্যার সবার সাথে কি রুট ব্যবহার করতে আর ডায়না ম্যামের সাথে কীভাবে হেসে কথা বলে তা আপনার খেয়াল করে দেখবেন। প্রথম কর্মচারীটি বলল, না তো, আমি কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। তৃতীয় কর্মচারীটি বলল, আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে। সেদিন আমি দেখছি ডায়না ম্যামের সাথে কথা বলছিল আর মুসকে মুসকে হাসছিল। প্রথম কর্মচারীটি বলল, তাই নাকি? তৃতীয় কর্মচারীটি বলল। একটা মেয়ে দৌড়ে আসলো, যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রুবা, এভাবে দৌড়ে আসছে কেন? আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল। নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করল। আরশ মেইন ডোর খুলে ভেতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলের দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে, কিন্তু ফাইলটা উল্টো না ধরলে ধরা পড়তেন না আমার কাছে। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, রাখেনি আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য। কোনো কাজ না করে বসে বসে বেতন নেবেন, সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক ব্যাড রিভিউ আসছে। আমি শ্রোবা, ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক নুসরাত ও ইসরাতের গড়ে উঠেছে। নুসরাত আর ইসরাত নাহিদের বাসার করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তার ছিলেন। নাসিমা আক্তার বললেন, নাস্তা করে শেষ? নুসরাত বলল, জি। নাসিমা বললেন, তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দিই। ইসরাত বলল, না। আন্টি, আমি আচার খাই না। নাসিমা বললেন, তুই না খেলেও খাবে, দে তোর লাবণ্য নুসরাতকে দে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। নাসিমা কিছুটা জোর করতেই নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি, আপনি জোর করার জন্যই খাচ্ছি। ইসরাত নুসরাতের কানে কানে বলল, জিহ্বা সামলা, মানুষ রাক্ষস বলবে, বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগলো। নুসরাতের আচার খাওয়া শেষ হতেই নাসিমা আরও এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার উপরে প্রচুর খুশি হলো। নাসিমা বললেন, আমার বোন লন্ডন থেকে এই বেডশিটটা পাঠিয়েছেন। ইসরাত বলল, ও। নাসিমা বললেন, লাবণ্যকে লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য ওদের দেখাতো। নুসরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি।
নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কভার থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করলো। লাবণ্য বলল, নুসরাত বলল। জি বুঝতে পারছি। লাবণ্য আবারও বলল। লাবণ্য পার্স খুলতে সেখান থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইসরাত নুসরাতের কানে কানে বলল। এইসব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। নুসরাত বলল, আরে কথা বলিস না, শুধু শুন। আর হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ মিলা। এদের কথা যতক্ষণ শুনবোই, এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইসরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। লাবণ্য বলল। লাবণ্যের কথা শুনে ইসরাত প্যাডের দিকে তাকালো, যেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটল। নুসরাতের দিকে ইসরাত ভ্রু কুচকে তাকালো। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। লাবণ্য বলল। ইসরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই। আমরা বুঝতে পারছি আপনাদের সব জিনিস বিদেশি। আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলে ইসরাত রুম থেকে বের হয়ে গেল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল, আসলে আমারও একটা কাজ আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে এনে দিয়ে যাব। নাসিমা বললেন। নুসরাত বলল, পরে আসবো, এখন যাই। কথাটা বলে নুসরাত দৌড়ালো। মনে মনে ভাবলো, মনে হয় নতুন ধনী হয়েছে তাই এত টাকার কথা বলে, আর বারবার মেনশন করে এই দেশ থেকে আসছে, ওই দেশ থেকে আসছে। নুসরাত আর ইসরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখলো বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল, এই উঠে বস। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসলো। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কি রে কালি, কি হয়েছে? নুসরাত বলল, ফাতেমা আপি কল দিয়েছিল। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নেড়ে চড়ে বসলো। নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপি বলেছে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফতেমা আমাকে এভাবে ধোকা দিতে পারে না। যা সর এখান থেকে, তোকে আবার কখন ধোকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপনি পছন্দ করেছে এটাই তো অনেক। ফতেমার বাচ্চাকে বল ব্লগ খুলতে, ওর সাথে আমার কথা আছে। ইসরাত ওদের দুজনের কথায় ফোড়ন কেটে বলল, তুমি না তানিয়াকে ভালোবাসো, তাহলে এখন মেয়েটার পিছনে পড়লে কেন? নুসরাত বলল, ফাতেমা তোর থেকে 1 বছরের বড়, কুছ তো শরম কর, বাড়ি বহন কা লিহাজ তো কর। নাহিদ বলল। কিন্তু ফতেমাকে আমি ভালোবাসি। ইসরাত বলল। নাহিদ তোমার মোবাইলটা একবার দাও। বলল। কেন? নুসরাত বলল, তুই যদি ফাতেমাকে ভালোবাসিস তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কি করে? নাহিদ বলল। আরে এদের সাথে আমি ফ্ল্যাট করি। নুসরাত বলল। যা শালা, 12 ঘাটের নৌকা চালাস আর বলিস ওকে ভালোবাসিস। নাহিদ কথাটি কাটিয়ে দিল। প্লিজ ফতেমাকে বল ব্লগ খোলার জন্য, আমি সিরিয়াস ওর বিষয়ে। নুসরাত শুনল না নাহিদের কথা। নাহিদ মুখ কাঁদো কাঁদো করে বলল, বই না প্লিজ। নুসরাত বলল, পারবো না। নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, আমাকে কিভাবে মেরে চলে গেল? ইসরাত বলল, তুই সুযোগ পেলে আরো দুটো বেশি মেরে দিস। এখন আর কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না। নুসরাত বলল। ইসরাত বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ বলতে পারতাম, নাটক কম কর প্রিয়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখছে। হঠাৎ করে চেনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখলো ডেলা। ছেলেটা পেছন ঘুরে তাকালো। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিচের দিকে আঙ্গুল দিয়ে দেখালো, আমি। ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিক তাকিয়ে কাউকে খুঁজলো, তারপর বলল, ও কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? ও, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? এই গরমে গাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবেন, গাড়িতে বসার জন্য বলবেন না। আসলে বসে গল্প করি, তাহলে মজা আসবে গল্প করতে।
ডালা গাড়ির পেছনের দরজা খুলে দিল, নিজেও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পেছনে বসলো। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। না, আমি পিওর সিঙ্গেল, তেমন কেউ নেই। ট্রাভেলিং করতে। জাইন এরই মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। আশিকের সাথে ডালাকে কথা বলতে দেখে কিছুটা জেলাস হলো। আইসক্রিম এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো জাইন। কিছুটা রুড হয়ে জাইন বলল। হালকা চাপড় মেরে ডালা জাইনকে বলল। জাইন বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট করলো, আর পেছনে আশিক আর ডালা গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর পর ডালার হা হা করে হাসির শব্দ ভেসে আসলো পেছন থেকে। হাসতে হাসতে দু একবার আশিকের গায়ে থাপ্পড় মেরে বসলো ডালা, তারপর সরি বলল। আবার হাসতে হাসতে থাপ্পড় মেরে বসলো আশিকের গায়ে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফেরার নাম গন্ধ নেই। নাসির সাহেব কিছুটা চিন্তিত, এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন। নাজমিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাজমিন বেগমের চোখ জ্বলে ছলছল করে উঠল। ওড়নার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উতলে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন এই দরদ কোথায় ছিল? আরে আমি কখন তাড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমি তাড়িয়ে দিয়েছো। আমার মেয়েগুলো সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় কি বলছিল? সব তো উচিত কথাই বলেছিল। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে। সেই তো না করে দিতে, তাহলে ওরা না করায় তোমাদের জাত চলে গিয়েছে। আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছিলাম আমার সামনে না পড়ার জন্য। তুমি তো ওদের তোমার বোনের বাড়িতে পাঠিয়ে দিলে, আমার পারমিশন নিয়েছো। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক করে রাখতাম। সেদিন কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলোকে একটু মেয়ে মানুষের মতো আচরণ শিখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। আমার মেয়ে যখন তখন আমার যা ইচ্ছা আমি মেয়েদের সাথে তা করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি। তুমি বলেছো, এখন কথা পাল্টাবে না। এই জন্যই তো আমি আপার বাসায় ওদের পাঠিয়ে দিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো। নাজমিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। ওড়নার কোনা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টের সবচেয়ে ভেতরের টেবিলে বুক করেছে নাহিদ। ইসরাত, নুসরাত আর মোমো সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে এসে টেবিল টেনে ইসরাতের কাছে বসে গেল। মোমো আর নুসরাত নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। ফুসুর ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসলো। নুসরাত কথা বলা শুরু করলো, তাদের মধ্যে নীরবতা ভেঙে। আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তিই হচ্ছে না। দেখবি মোটা হতে হতে কোনদিন ফেটে যাবে। মোমো বলল। আমার চিন্তা তো আরেকটা। ইসরাত বলল। নাইম ভাইয়া যখন কথা পুরো না করে হাসতে শুরু করলো মোমো। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ হ্যাঁ করা বন্ধ করে কথা শেষ কর। মোমো কথা বলতে গেলেই মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইসরাত মোমোর হাসি দেখে তারাও ফিক করে হেসে দিল। নাহিদ হ্যাবলাকান্তের মতো তাদের দিকে তাকিয়ে রইল। মোমো হাসি থামিয়ে বলল, নাইম ভাইয়ার বউ যদি রোগা হয় আর নাইম ভাইয়া এইরকম মোটা থেকে যায় তাহলে ওনার বউয়ের কি হবে? ইসরাত বলল। বুঝতে পারছিস না? খুলে বল। মোমো বলল। নাইম ভাইয়া যদি ওনার বউয়ের উপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। ইসরাত বলল। তুই আরো কিছু বলতে গিয়েছিলি, কথা ঘুরিয়েছিল। মোমো বলল, না না না, আমি কথা ঘুরাইনি। ইসরাত জোর করল না। একজন মানুষ যখন বলতে চাইছে না তাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরও 20 মিনিট সময় লাগবে, তাই ইসরাত মোবাইল স্ক্রল করতে শুরু করলো। নুসরাত মোমোকে জিজ্ঞেস করলো, তখন কি বলতে গিয়েছিলি? মোমো বলল, কাছে আয়।
এটা সিক্রেট, কানে কানে বলি। মোমো নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাতের মুখ হা হয়ে গেল। নুসরাত মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো এত চিন্তা করে তো দেখিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল, চোখ ফিরিয়ে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশার সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইসরাতকে ফিসফিস করে ডাক দিল। এই ইশরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বুঝালো। ইসরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনে টেবিলে তাকা। ইসরাত ভ্রুকুচকে সামনের টেবিলে তাকালো। মনে করলো নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইসরাতের চোখ ছানা বড়া হয়ে গেল। আমি যা দেখছি মোমো, তুই কি তা দেখছিস? মোমো বলল, কি দেখবো? ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মোমো নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করল, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মোমোর কথাই। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে, তারপর কেন জিজ্ঞেস করে কি করছে? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? এটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এইসব প্রমাণ বোঝো না মনু, দুধু খাও। হ্যাঁ, কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইশরাত, আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জুম করে আরও 2-3টি ছবি তুলেও আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইসরাত বলল, ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টের অভাব পড়েছে যে এত দূরে আসলো? নুসরাত বলল, আরে প্রেমিকাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু ওনার অফিসের কর্মচারীরা দেখতে পেত, তাই এত দূর আসছে যাতে কেউ দেখতে না পায়। নুসরাত বলল, না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল, আমি জেনেই কথা বলছি। দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করলা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসে। হাসি যেন সরছেই না মুখ থেকে। আহা কি হাসি, মানুষের কত রং যে দেখবো রে। মোমো বলল, আল্লাহর ওয়াস্তে তোর মুখ বন্ধ করবই। নুসরাত বলল, না। আমি কি বেশি কথা বলি যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা? তুই এভাবে বলতে পারলি মোমো? হিত বলল, না বইন, তুই একটু বেশি কথা বলিস না। খুশি? এবার মুখ বন্ধ কর বইন আমার। কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল, তাহলে তো ভালোই হয়েছে, তোর কানের ভেতর থেকে সব পোকা বের হয়ে চলে আসবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। ইসরাত বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা না, এবার আওয়াজ বের হলে কষ্টে করে দিব মুখে। নুসরাত বলল, কিন্তু ইসরাত ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মোমো একটা সিএনজি ভাড়া করে জিন্দা বাজারের দিকে চলে গেল। নুসরাত আর ইসরাতেরা উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। আকস্মিক কোনো কারণ ছাড়া লাবণ্যকে কথা বলতে দেখে ইসরাত বিরক্ত হলো। লাবণ্যের কথা ইগনোর করতে চাইলো, কিন্তু লাবণ্য আবারও বলল। নাহিদ বিরক্ত হয়ে বলল, এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বই না? ও আমার বয়সে ছোট, কিসব বলো তুমি? তো কি হয়েছে? নাইম বয়সে বড় মেয়ে বিয়ে করলে ওর হবে নাকি, সাথে তোমারও নাকি হবে? হবে না কেন? 110% হতে পারে। নাহিদ লাবণ্যের উপরে বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে, আর নুসরাত ফেভিস্কুল করতে শুরু করলো। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন ওই সবই নিয়ে চিন্তিত হলেন আর কি। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না, অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইসরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরো 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেক দিন তো থাকলো, পরে এসে থাকবে। এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পরে ইসরাতের শেষ সেমিস্টার, সেই তো যাওয়ার লাগবেই। তো এখন গেলে কি হবে? আজ যাব কাল যাব একই কথা।
নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন, অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বললেন ব্যাগ গোছানোর জন্য আজকে তারা ব্যাগ করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ালো, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ইসরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইসরাত জাইনের পাশে চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা জ্বালানো কথা শুনে ইসরাতের মাথা 180 ডিগ্রি এঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে আসলে আরো 2-1 দিন থাকতে। আপনার কোনো সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসায়? আমি আসায় কি আপনার খাবারে ভাগ কম পড়বে, নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব? কি সমস্যা কি? আমার কেন সমস্যা হবে তুমি আসায়? আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছু জিজ্ঞেস করা যাবে না। ইসরাত, তুমি আবার রিয়েক্ট করছো। কথাই তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না? আসল কথা তো এইটাই। আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি, আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে। একটা সিম্পল কথা সিম্পলভাবে উত্তর দিলেই তো হয়। ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এক্ষুনি ঝগড়টে বলে গালি দিলেন? জাই নিজের চুল টেনে ধরল, কপালের উপরে থেকে চুলগুলো টেনে সরালো। ও কখন ঝগড়টে বলে গালি দিল? এই মেয়ে তো মহাজগরুটে। আমি কখন তোমাকে জগরুটে বললাম? তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? নিজের দিকে আঙ্গুল তুলে ইসরাত বলল। আমি মিথ্যাবাদী? এত বড় সাহস আপনাকে কে দিল? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিং কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি চালাই বললাম রে বাবা, কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গেছিলাম। আল্লাহ মাফ করো। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত রাগে ফুঁসতে লাগলো। আমাকে ইগনোর? এত বড় সাহস এই জাহিনার বাচ্চার! নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইসরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুজন দুই ইউনিভার্সিটিতে পড়ে, রাস্তাও আলাদা। নুসরাত রিক্সা দেখে ইশারা করলো। মামা আখালিয়া যাবেন? ওই যাইমু। কত টাকা ভাড়া নেবেন? 100 টাকা দিলাইও। না মামা 80 টাকা দিব, যাবেন? আচ্ছা আইও। আর কি তা কইতাম। নুসরাত রিক্সায় উঠে বসলো। ইরহাম দৌড়ে এসে রিক্সায় উঠলো। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু রিক্সায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিক্সায় বসে অপেক্ষা করছিলাম। বেঈমান, আমি যদি আরো 2 মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতি, তাই না? জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন? মামা, আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমার তো অনর মায়ের দেখি আর যে সুন্দর করি তুমি যে সুন্দর করি তুমি তাইন মায়ের পর রায়। আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিক্সা চালান মামা। আর তুই কত লেট করিস। কখনো তোকে রেখে আমি কলেজে বল ভার্সিটিতে বল গিয়েছি? আমি তোর জন্য অপেক্ষা করতাম না? আসলে কি জানিস, আমি কারোর জন্য অপেক্ষা করি না, সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাঁধা, তাই চুল ঝাড়া দিতে পারলাম না। ইরহাম নুসরাতের কাঁধে ঘুষি মারল। ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগলো। তোর থেকে বেশি জোর দিয়ে আমি ঘুষি মারতে পারি, দেখবি? না বোন, দেখবো না। অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেইন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইসু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে সোনা এতদিন? সেদিন ওই দিন গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম। তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম, আর আঘাত করেছে, খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণধোলাই দেওয়া উচিত। ও মাই গুডনেস, তুমি শোনা আমার নানু বাড়ি গিয়েছিলে? এই জন্য নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবে। ইসরাত ছেলেটার পেঁচালে বিরক্ত হলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারা ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার?
আমার পিছনে লেগে আছো কেন? ছেলেটা কাচুমাচু করে চোখ নিচের দিকে নামালো। ইসরাতের কথায় উত্তর না দিয়ে চোখ এদিক সেদিক ঘোরাতে লাগলো। হাওয়া সব বেরিয়ে গেল? এতক্ষণ তো খুব বেবিষণা করছিলে। চোখ উপরে তুলে আমার চোখের দিকে তাকাও। আর নাম কি তোমার? আরমান। ফুল নেম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার। বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22, তাই না? জি, 21 বছর। আমার কত জানো? জানি না। আমার 23+ চলছে বয়স। তোমার থেকে 2 বছরের বড়। বয়স দিয়ে কি হবে? আমি আপনাকে পছন্দ করি। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো। আরমান যা মুগ্ধ হয়ে দেখলো, এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান রাইট? তোমার আমার প্রতি যেটা, সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসরাত, সত্যি ভালোবাসি। নুসরাত। ইসরাত নয়, নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে নাম ধরে ডাকছো। সো ব্যাড। আর যেন এই বিষয়ে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দেই, পড়াশোনা করো, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে আসবে, তোমাকে খুঁজে নিতে হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে না দেখি। আমার পিছনে তো একেবারে না। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাত যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করলো না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ছেলেটা পেছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভী আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিলে সৌরভী ধমক মেরে বলে, তুই কি মেয়ে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখান থেকে চলে গেল। বল বই, তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। সৌরভী আর নুসরাত চোখ গোল গোল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপড়ে সৌরভীর দিকে তাকালো। সেম কাণ্ড সৌরভী করলো। তারপর মুখ বিকৃত করে বমি করার ভাব করলো। সাদিয়া এদের চাহনি আর ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। হ্যাঁ, আমি করে দেবো বমি, তোর কোনো সমস্যা? আর শালা আবালটা কি বলছে? ওমা, ভালোবাসা উতলে পড়ছে সালা খান। আর সাথে যখন সোহার জন্য তোকে ধোকা দিল, তখন হয় খানটা ছিল না, এই আমি আর নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না? বাবা গো, কি দরদ। 100 বার গালাগাল করবো। কি করবি তুই? বালের ভালোবাসা। তোমার ভালোবাসা আমি গুষ্টি কিলাই। নুসরাত থাম, সব খুলে বল। সাদিয়া A to Z ম্যানেজ করলো কিভাবে শালা? সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নিব্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো, কিন্তু ওদেরই বা কী করার আছে? যার লাইফ সে ডিসাইড করবে, সে কি করবে? এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? ওর মাথায় কোনো মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে, ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়া রাগী চোখে তাকালো। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল। শালাটা যখন ছেড়ে যাবে, তখন তুমি বুঝবে মনু ভালোবাসা কারে কয়। শালা মাদার, খপ্পরে পড়ে গিয়েছো তো তুমি। এই সৌরভী আস্তে গালি দে, মানুষ শুনতে পাবে। আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়। আমি গালি দিব? আমার মুখ কার বাপের কি? যা বাল, গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রি রি করা কমবে। সৌরভী ভেঙচি কাটলো সাদিয়াকে। সাদিয়া জিব্বা বের করে ভেঙালো। এই থাম তোরা, ওই আবালটা না,
সৌরভী জোহরি নজরে তাকালো। সৌরভী দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্যদিকে তাকালো। নুসরাতের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দ নুসরাতের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না। মেয়েগুলো ওদিকে চলে গেল। সৌরভী কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করলো। নুসরাত পেছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব, কিছু বললে টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা থাকলেও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হু হা করে হেসে দিল। যারা নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকেই তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পারলে হাসতে হাসতে এখানেই শুয়ে পড়ে। নুসরাত আর সৌরভী আরও এক দফা হেসেছিল সাদিয়ার এসব ফাউল কথা শুনে। মানুষ কী লেভেলের বোকা হলে ছেলেটা 12 ভাতারি জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কী সব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মোমোর উপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শকড হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মোমো আম্মু বলে চিৎকার করে উঠল। মোমোর চিৎকারে সৈয়দ বাড়ির সবাই যে যেখানে সেখান থেকে এসে হাজির ড্রয়িং রুমে। আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলে অবাক হলো। নিজেদের অবাকতা একপাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে সোফায় বসালেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুইয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকায় আশিক ও ডেলাকে তেমন একটা খেয়াল করেননি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কি না তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা, তুমি ওর হাত ধরে রেখেছো কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছে সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়েক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুর গলায় বলল, কি বলেছিস আশিক? আবার বল। সূর্য মধ্য আকাশে, সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন মনে হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করল নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেলো। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতল নিয়ে এক ঢোকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়ছে। গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছে হলো না, তবুও মুখ দিয়ে টেনে টেনে কথা বের করলো। মামা, সামনে দিয়ে দিবেন। সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভেতরের শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজনের মুখের দিকে চেয়ে ভৌ দৌড় দিল বাড়ির ভেতর। কি বললে আশিক? আবার বল, আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রু কোচকে তাকালো আশিক। 2 সেকেন্ড লাগেনি তুমি থেকে তুইয়ে চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন ক্ষিপ্র গতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবার তুলে ধরল জাইন। 3-4টা নাকে ঘুষি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরিয়ে প্রতিবাদ করল না আশিক। যখন বেটা তীব্র পর্যায়ে চলে গেল আশিক ঘুরিয়ে 2-1টা ঘুষি মারল। জাইনের মতো সুঠাম দেহের লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে ঘুষি মারার পূর্বে জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পেছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস তাকে থাপ্পড় মারে? ডেলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে থাপ্পড় মারার জন্য তুলেছিল সেই হাত আগের জায়গায় ফিরে আনলো। আশিকের নাকে ঘুষি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হয়েছিল। তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। জাইনের বুকে হাত দিয়ে পেছনের দিকে ধাক্কা দিল ডেলা।
জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে। জাইন নিজের দিকে আঙ্গুল তুলে তুলে নিজেকে ডেলাকে জিজ্ঞেস করলো, তুই জিজ্ঞেস করছিস আমি কে? তুই? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখনো আসলো? জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করলো কিছু, কিন্তু কণ্ঠনালীতে শব্দ এসে তা আর বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা, আই লাভ ইউ ফর দেন মি। প্লিজ তুই আমাকে ফিরে দিস না। ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি তোকে সব দেব। তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বাজ পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে তাকালো। ইতিমধ্যে লিবি বেগম বিলাপ শুরু করেছেন। ছেলেটা এত নির্লজ্জ হলো কখন? পুরো পরিবারের সামনে কেউ এইভাবে কোনো মেয়েকে প্রপোজ করে? আমার ছোট ভাইয়ের বউকে বলে ডিভোর্স দিয়ে দিত। জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। ডেলা রাগে থরথর করে কেঁপে উঠল। এত জীবন যাকে সে বন্ধুর চোখে দেখে এসেছে, আজ সে তাকে প্রপোজ করছে। ডেলার ইচ্ছে করল জাইনের গালেও আরেকটা থাপ্পড় মারার জন্য। এক হাত দিয়ে নিজের আরেকটা হাত চেপে ধরল, হাত কন্ট্রোল করার জন্য। তার লজ্জা করছে একে বন্ধু বলতেই। থাপ্পড়ের জোরে জাইনের মতো সুঠাম দেহের লোক নিজের জায়গা থেকে কিছুটা সরে গেল। লাল লাল চোখ নিয়ে ডেলার দিকে তাকালো জাইন। ঠোকা দিলেও মনে হলো রক্ত বের হয়ে যাবে। জাইন তার ছেলের হাসি হাসলো ডেলার দিকে তাকিয়ে। তোরা কেউ আমার অনুভূতি কোনোদিন বুঝলি না। জাইনের গলার স্বর কিছুটা ভাঙা শোনালো। মানুষ কান্না করলে যেরকম হয় ওই রকম। ডেলা নিজের মুখ ঘুরিয়ে নিল জাইনের দিক থেকে। এই চামড়ি, এই তুই আমার নাতিটারে মারলি কেন? ডেলা উত্তর দিল না। মেহেরুন্নেসা খেপে গেলেন। তার প্রিয় নাতিকে এই মেয়ে দুটো থাপ্পড় মারল তার সামনে, আর এই বাড়ির কেউ তার প্রতিবাদ করলো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। মেহেরুন্নেসা আবার বললেন, আমি তোর জন্য একটা সুন্দর দেখা মাইয়া পছন্দ কইরা লইয়া আইমু। ভালো হয়েছে, এর মতো সাদা চামড়া বিলাইটা আশিককে বিয়া কইরা লইছে। তোর জীবনটা বাইচ্চা গেছে এই সাদা ফড়িংয়ের থেকে। আমি সুরত ভালা মাইয়া আইনা তোরে দিমুনে যাইন, আর কান্দিস না। জাইন মাথা নিচু করে হাত দিয়ে চোখ ঢেকে নিজের রুমের দিকে চলে গেল। ইরহাম কোনো কথা না বলে ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে রইল। টু শব্দও করল না ইরহাম। নুসরাত এত সিরিয়াস একটা মোমেন্টে হা হা করে হেসে দিল। সবার চোখ তার দিকে পড়তেই হাত দিয়ে মুখ চেপে ধরল নুসরাত। সরি আর হাসবো না। লুৎফা বেগমের জ্ঞান ফিরেছে এতক্ষণে। যখন সোফা থেকে উঠে বসলেন, ধীরে ধীরে সব মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা এক এক করে। মনে পড়তে সোফা থেকে লাফ দিয়ে উঠে বসলেন। পায়ের জুতো খুলে হাতে নিলেন। আশিক বুঝতে পারল এই জুতো তার পিঠেই পড়বে। নিজের পিঠ বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে ডেলার পেছনে দাঁড়ালো। লুৎফা বেগম জুতো দিয়ে মারতে গেলেই ডেলাকে লুৎফা বেগমের সামনে চেপে ধরল আশিক। আশিক বলল, উফ আম্মা, এত চিন্তা কিসের? আমরা যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে, এতে সমস্যা কি? লুৎফা বেগম জুতা দিয়ে আশিকের পিঠে দু এক ঘা লাগিয়ে দিলেন। আশিক ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। আশিককে ধরার জন্য লুৎফা বেগম আশিকের শার্টের কোনা চেপে ধরলেন। আশিক নিচের শার্ট ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। ডেলাকে ঘিরে দুজন 2-3 বার গোল গোল ঘুরল। মা ছেলের দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে উঠল। ওই লুৎফা, তুই আমার নাতিটারে পিছে এইভাবে পড়লি কে? সামান্য বিয়েই করছে, বেশি কিছু করে নাই আমার নাতিটা। লুৎফা বেগম কথা বলতে বলতে কেঁদে উঠলেন। শাড়ির কোনা দিয়ে চোখ মুছে নিলেন। তো কি হয়েছে সেটা? আমার নাতিটা কত সুন্দর মাইয়া বিয়া কইরা লইয়া আইছে। দেখ তুই, চেহারা সুরত দেখা তো আমি ফিদা হইয়া গেছি। নুসরাত দূর হতে দৌড়ে আসলো। আশিকের পিঠে চাপড় মেরে বলল, গুড জব ভাই, গুড জব। এই বিদেশিনীকে বিয়ে করে তুই তো ছক্কা মেরে দিলি। পটালি কিভাবে এই ফিরিঙ্গিনীকে? আশিক ভাবসাব নিয়ে নিজের শার্টের কলার ঠিক করলো। বুঝতে হবে না ভাইয়ের ট্যালেন্ট।
লুৎফা বেগম চেতে গেলেন। সোফার উপরে বসেছিলেন, পা থেকে জুতো খুলে আশিককে ঢিল মারলেন। আশিক লুৎফা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আম্মু কোট পরে এসব। লুৎফা বেগম বললেন। আশিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিক আর ডেলাকে সোফায় বসার জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসল। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। বিয়ে করে নিয়েছ দুজন, করার কারোর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি? আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছো? তাদের কি এতে অমত আছে? ডেলার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হেলাল সাহেব। ডেলা মাথা নিচের দিকে দিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করল। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। নুসরাত বাহবা দিয়ে উঠল ডেলাকে। আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই। আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে। আসুন গলায় গলায় মিলাই। হেলাল সাহেব ধমক দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না। দেখছো, গুরুত্বপূর্ণ কথা বলছি, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আমার কাছে মনে হচ্ছে না তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন। নুসরাত মিনমিন করে বলল। হেলাল সাহেব আবার ডেলার দিকে তাকালেন। তোমাদের বয়স ডিফারেন্স কত জানো? আশিক অকপটে জবাব দিল, বয়স ডিফারেন্স জেনে কি হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পেছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেরে বলল, দ্যাটস মাই ব্রো, ব্রেভ ব্রো, ব্রেভ। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নাম্বার দাও আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসবো তোমার পরিবারের সম্মতিতে। আশিক, ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে রেখে দিয়ে বলল, জি মামা। আর এখানে এই কথার সমাপ্তি ঘটে যেন। এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। কাউকে যেন কথা বলতে নাও দেখি যেন এই বিষয়ে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেবের স্ত্রীর আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় পায়চারি করে আবার রুমে ফিরে আসলেন। কান্না থামাও তো, বাচ্চাদের মতো কি শুরু করেছো? তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে আসছে এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাউমাউ করে কান্না শুরু করলেন। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বুলালেন। কান্না থামাও, কি হয়েছে বলো তো? না বললে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে নিলেন। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সবসময় ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলেই তোমার ছেলে ছুটে যেত। আর আজ কি করলো? নির্লজ্জের মতো বাপ মা চাচিদের সামনে কিভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এইটা বলে। আমার লজ্জা মাথা কাটা যাচ্ছে। ছি, মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়। লিপি বেগম কথা বলতে বলতে আবার হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, তো কি হয়েছে? মানুষ কি বলল তার ধার আমি ধারি না। আমি মানুষেরই খাই না, আর মানুষ আমায় খাওয়াই না। যে যা বলার বলুক, আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছেই বলবে। তাহলে তুমি আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্যই ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবারও বললেন, এসব চিন্তা বাদ দাও। যখন যা হওয়ার হবে সময়ের উপর সব কিছু ছেড়ে দাও। সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আর এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু জাইন যে
সেই রুমে ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে। আমি যাচ্ছি ওর রুমে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। এত সব কাহিনী ঘটে গিয়েছে আর আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাহিন ভাইয়া ডেলাকে ভালোবাসে। আরে বইন, আস্তে কথা বল। বড়াবু শুনলে আমাকে খাল্লাস করে দিবে। না করে দিয়েছেন এই বিষয়ে কোনো কথা যেন উনি না শুনে। আজ তুই এত দেরি করে আসলি কেন? ইম্পর্টেন্ট সিন মিস করে গেলি। নুসরাত হাহা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইসরাতও হাসলো। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইসরাত বলল, কি কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইসরাতকে খুলে বলল। ইসরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল, ভাইয়ার উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করে নিয়েছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেলো। হাসির দাপটে কথা বের হলো না। বুঝিস না বইন, বড়লোকদের বড়লোকই কারবার। ইসরাত কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। আমার না জাইনের উপর প্রচুর হাসি উঠেছিল। তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলি? ওই একটু। নুসরাত বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল একত্রে করে দেখালো সে একটু হেসেছে। আমার ওই সময়ের কথা মনে হলেই হাসি আসছে। আর ডেলা আপু কি থাপ্পড়টা লাগিয়েছে শালা জাহিনের গালে। এই হাত এইভাবে ঘুরিয়ে এনে জাহিনের টসটসে গালে এক থাপ্পড় লাগাইছে রে বোন। বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে না আমি একটা ভিডিও করতাম, তারপর জাহিন শালাকে ভাইরাল করে দিতাম। ইসরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বোন একটা জিনিস খেয়াল করেছিস? ইসরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করল প্রচুর সিরিয়াস কোনো কথা। নুসরাতের কথা শুনে ইসরাতের মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস? জাইন শালা ডেলাকে ছোটবেলা থেকে পাহারা দিয়ে বড় করলো। পাখি বড় হলে পাখিকে তার খাঁচায় বন্দি করবে, কিন্তু মাঝখান থেকে আশিক এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহা কি দুঃখ। মুখ দিয়ে চুকচুক শব্দ করলো নুসরাত। এমন ভাব করলো যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইসরাত উচ্চস্বরে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতে বলল, সিলেটের বাপ্পারা জাহিন ভাইয়া। দুপুনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজমিন বেগম হাসতে হাসতে ইসরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য। বাহিরে থেকে সব শোনা যাচ্ছে। মা মেয়ে মিলে এক দফা হেসে নিল। ইসরাত বলল, আম্মু তুমি কখন আসছো? নাজমিন বেগম বললেন, অনেকক্ষণ তোদের কথা শুনেছিলাম। নুসরাত দুজনকে থামিয়ে দিল। এ আমার কথা শোনো আম্মা, আমি ঠিক বলছি না? জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে। নাজমিন বেগম মেয়ের কথায় সহমত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেলো বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করে নাজমিন বেগমের দিকে তাকালো। আম্মা, আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার তো ভাবতে হাসি পাচ্ছে, জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাত কথা সম্পূর্ণ করার আগেই হু হা করে হেসে উঠল। ইসরাত সঙ্গ দিল নুসরাতের। ইসরাত চুপ করালো। এই এই আমি কিছু বলতে চাইছি। নুসরাত বলল, এক মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরল মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা। ইসরাত নিজের হাত মুষ্টি করে মুখের সামনে ধরল। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি চিংচাংচু। আজকে জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেলা নামক রমণী। ওনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলে ওনার দুই চাচাতো বোন ও চাচি মোটেও দুঃখ পাননি। রুমের মধ্যে এই তিনজন তাকে নিয়ে হাসাহাসি করছেন, কিন্তু ওনাকে নিয়ে চিন্তিত ওনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথে থাকুন এবং চোখ রাখুন এইখানে।
নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাজমিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মা মেয়ের এই সুন্দর দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করল। কিছু মানুষ আছে না যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে, সেই লোকটা এই সুন্দর মোমেন্টের সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসলো।